দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে টানা ৩ দিন সাধারণ ছুটির পর সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান। অফিস কার্যক্রম চলবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আগামীকালও থাকবে একই সূচি। এর জন্য ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীতে তীব্র যানজট দেখা গেছে। কারফিউ শিথিল হলেও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বিবেচনায় সড়ক বন্ধ রাখায় যানজটের তীব্রতা বেশি। গণপরিবহনের সংখ্যাও বেড়েছে ক্রমান্বয়ে। এছাড়া ব্যাংক ও বিভিন্ন জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠানগুলো উপচে পড়া ভিড় দেখা গেছে। 4 দিন পর পণ্য সরবরাহ স্বাভাবিক হয় রাজধানীতে পণ্যবাহী শত শত ট্রাক ঢুকেছে। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, ওখানে দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছি না আর কি। এখন সঠিক সময় গাড়ি পাবো কিনা বলা যাচ্ছে না। অফিস 11টার সময়তে, কিন্তু কোনো গাড়ি যেতে পাইতেছি না। এদিক গেলে ওদিক, ওদিক গেলে সেদিক, সবই তো বন্ধ রাস্তাঘাট। অফিস তো ধরা লাগবে। হয়তো আরো 2 দিন থাকতো কারফিউ, 2 দিন থাকলে আমরা একবারে রবিবারে বের হইতাম। কিন্তু এই যে ছাইরা গাড়ি নাই, তারপরে টাইম মতো যাইতে পারতেছি না, রাস্তা বন্ধ, এটা তো আরো জনদুর্ভোগ। বাসায় থাকতাম। কারফিউ শিথিলের রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুফিয়ান ফারাবি। ফারাবি, কারফিউ শিথিলে মানুষের কর্মব্যস্ততা কতটা বেড়েছে, এছাড়া রাস্তায় যানজট কেমন দেখছেন জানাবেন। ফারিয়া, আপনার দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করছি। রাস্তায় কিন্তু সকাল থেকেই তীব্র যানজট আমরা দেখতে পেয়েছি। গণপরিবহনের সংখ্যা কম থাকলেও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং রিক্সা এবং বিভিন্নভাবে কিন্তু মানুষ ঘর ছেড়ে মানুষ কিন্তু কর্মস্থলের দিকে ছুটেছেন। আমরা সকাল থেকে সেই দৃশ্যই কিন্তু দেখিয়েছি। এর পাশে জানিয়ে রাখি যে কর্মস্থলে যাওয়ার জন্য মানুষ কিন্তু এখন ঘর থেকে বের হয়েছে এবং সকল ধরনের কার্যক্রম যেহেতু খোলা হয়েছে, চালু করা হয়েছে, যার কারণে কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পেয়েছি ঢাকায় এবং বেশ কিছু এলাকায় কিন্তু তীব্র যানজট দেখা গেছে। এর কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে যে বিভিন্ন সড়কগুলো বন্ধ করে রাখা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। সেই সড়কগুলো যানবাহনগুলো অন্য সড়কগুলোতে এসে পড়ায় আলাদা বাড়তি চাপ অনুভূত হয়েছে। আজকে কিন্তু কারফিউ এখনও চলছে, কিন্তু কারফিউ শিথিল করা হয়েছে। আজ বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে এবং সকাল 10টা থেকে কারফিউ শিথিল করা হয়েছিল। আজ বিকাল 10টা পর্যন্ত শিথিল অবস্থা থাকবে, এরপরে কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। স্বাভাবিক অবস্থা বলতে এখানে আবার কারফিউ চলতে পারে, এ বিষয়ে এখনও কোনো প্রজ্ঞাপন আমাদের চোখে পড়েনি, তবে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে এর মধ্যে জানিয়ে রাখি যে এখন কিন্তু কারফিউ শিথিল রয়েছে, সকল ধরনের কার্যক্রম চলছে, ব্যাংকগুলো খুলেছে, সরকারি সকল ধরনের সেবামূলক প্রতিষ্ঠানগুলো খুলেছে। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আমরা যদি বলি, এক কথায় বলতে গেলে সকল ধরনের কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে যেমন যানজট আমরা লক্ষ্য করেছি, ঠিক সেইভাবে কিন্তু সকাল থেকে আমরা মানুষও আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন সেক্টর থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ আসছে। শুধুমাত্র যানবাহন কথা, গণপরিবহনের কথা বলতে গেলে শুধুমাত্র মেট্রো রেল এখন সার্ভিস দিচ্ছে না, মেট্রো রেল বন্ধ রাখা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। এর বাইরে বাস সহ ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন সব কিছু কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাজধানীতে কিন্তু তীব্র যানজট আমরা লক্ষ্য করছি। এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 5 দিন পর আবারও স্বল্প পরিসরে চালু হয়েছে ইন্টারনেট সেবা। ফলে স্বাভাবিক হতে শুরু করেছে ব্যাংকিং, এটিএম, সরকারি ও বেসরকারি সেবা। টাকা তুলতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে থাকা এটিএমগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। অন্যদিকে ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও চালু হয়নি, তবে স্বাভাবিক রয়েছে জরুরি সহ প্রয়োজনীয় সরকারি ও বেসরকারি ওয়েবসাইটের কার্যক্রম। এতে ভোগান্তি কমেছে নগরবাসীর। একটা ঝামেলা গেছে, এখন সবারই টাকা লাগবে। আসলে ক্যাশ টাকা অনেকেরই ছিল না, এখন টাকা তো অবশ্যই রাখতে হবে, বেশি রাখতে হবে। অফিসে এসে ফার্স্টেই আমি বুথে ঢুকলাম আর কি। আমি এখনই ট্রাই করছি। এর আগে যখন ঝামেলা ছিল, এই অবরোধ ছিল, তখন আমি ট্রাই করছি, আমি তখন টাকা তুলতে পারি নাই। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দেশজুড়ে। সকাল 9টা থেকে 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে চট্টগ্রামে। এতে চলাচল করছে গণপরিবহন। মানুষের চলাচল বেড়েছে মহানগরীর বিভিন্ন স্থানে। অফিস, আদালত, দোকানপাট খোলা হয়েছে। ব্যাংকে ভিড় করছেন গ্রাহকরা। রাজশাহীতে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। স্বাভাবিকভাবে চলছে ব্যাংকের কার্যক্রম।
খুলনায় কারফিউ শিথিল করা হয়েছে সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এতে চলাচল বেড়েছে গণপরিবহনের, খোলা আছে দোকানপাট, অফিস, আদালত। রংপুরে মাঠে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে জনজীবনে। দর্শক, চট্টগ্রামের জনজীবনের পরিস্থিতি জানব সহকর্মী সাইফুল মাহমুদের কাছ থেকে। আজ কারফিউর পঞ্চম দিন অতিবাহিত হচ্ছে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছে, যার কারণে চট্টগ্রামের জীবনযাত্রা কিন্তু খুবই স্বাভাবিকভাবে চলছে। আমি এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে আসলে যা দেখতে পেলাম সেটা হচ্ছে যান চলাচল একদম স্বাভাবিক এবং প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী কিন্তু অবস্থান নিয়েছেন এবং একই সাথে চট্টগ্রামের শিল্প কারখানাগুলো কিন্তু পুরোদমে চালু হয়েছে। ব্যাংক, বিমা এবং সেই সাথে উৎপাদনশীল যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু পুরোদমে চলছে এবং গার্মেন্টস কারখানা কিন্তু পুরোদমে চালু হয়েছে এবং একই সাথে ব্যাংকের যে লেনদেন সেই লেনদেনও কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে। দোকানপাট খুলেছে, যানবাহন চলাচল করছে, গণপরিবহনও চলছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, সব কিছু স্বাভাবিকভাবে হচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম বেশ কয়েকটি উৎপাদনশীল কারখানার মালিকের সাথে, তারা জানিয়েছেন এই সিদ্ধান্তটি সরকারের আরও আগে নেওয়া দরকার ছিল। এখন সব কিছু স্বাভাবিকভাবে হচ্ছে। যারা গণপরিবহনের যাত্রী আছে তারা বললো আসলে ধীরে ধীরে যাতে কারফিউ উঠে যায়, তারা সেটাই প্রত্যাশা করছেন। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে কারফিউ নিয়ে সর্বশেষ তথ্য। টানা 3 দিন সাধারণ ছুটির পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় খুলতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকার শিল্প কারখানা। পূর্ব ঘোষণা অনুযায়ী গাজীপুর সহ আশপাশের বিভিন্ন এলাকায় সকাল থেকে চালু হয়েছে রপ্তানিমুখী পোশাক খাতের সব কারখানা। কারফিউ চলাকালে শ্রমিকদের আইডি কার্ডে মুভমেন্ট পাস হিসেবে গণ্য হচ্ছে। তবে কারখানা খুললেও কাঁচামাল সরবরাহ ব্যাহত হয়, পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না কারখানাগুলো। এর আগে মঙ্গলবার রাতে পোশাক কারখানা খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক করেন তৈরি পোশাক শিল্পের মালিকদের 2 সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। গত 4 দিন ধরে আমরা আমাদের কারখানায় উৎপাদন পরিচালনা করতে পারিনি। এটা আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা আশা করি এখন যদি সব কিছু ঠিক থাকে, ইনশাল্লাহ সব কিছুর সামনে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারবো। দর্শক, শিল্প কলকারখানা খোলার বিষয়ে বিস্তারিত জানাতে কালিয়াকৈর থেকে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। পোশাক কারখানা খুলে দেয় শ্রমিকদের মাঝে কতটা স্বস্তি ফিরেছে, এছাড়া জনজীবন কতটা স্বাভাবিক হতে শুরু করেছে জানাবেন। জি ফারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানতে চেয়েছেন কালিয়াকৈরের যে শিল্প কারখানার কি পরিস্থিতি। আসলে আপনাকে একটু বলি যে এই কালিয়াকৈর একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 3 শতাধিকের উপরে শিল্প কলকারখানা রয়েছে। আর এইসব শিল্প কলকারখানা যে বন্ধ 4 দিন বন্ধ ছিল, বন্ধের পর কিন্তু আজ খুলে দেওয়া হচ্ছে, যার ফলে সকালের থেকেই শ্রমিকরা যার যার প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে কাজ করছেন। তবে আমি কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে 4 দিনে যে আগে যে তাদের শিপমেন্ট ছিল সেই শিপমেন্ট কিন্তু পাঠাতে পারেনি, যার ফলে এই শিপমেন্টগুলো এখনো কারখানায় রয়েছে, যার ফলে কিন্তু তারা এখনো একটু চিন্তিত রয়েছে। তারা জানিয়েছেন যে এই শিপমেন্টগুলো তারা বরাবরই জাহাজে পাঠানো হয়। যদি এই জাহাজ স্বাভাবিক না হয়, যদি জাহাজে পাঠানো না যায়, সেই ক্ষেত্রে যদি শিপমেন্ট বিদেশে যদি ট্রেনে পাঠাতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোটি কোটি তাদের ভর্তুকি দিতে হবে এবং খুব ক্ষতিগ্রস্ত হবে বলে কর্তৃপক্ষ বলেছেন। তবে 4 দিনের যে বন্ধের কারণে যে প্রোডাকশন বা কাজ বন্ধ ছিল, সেই ক্ষেত্রে শ্রমিকের যে বেতন, সেই বেতন কিন্তু 4 দিনের মালিক পক্ষের দিতে হবে, যার ফলে কিন্তু সেখানে লাখ লাখ টাকা তাদের ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন। তবে জনজীবনের কথা বলি আমি, তারা এখন কিন্তু যে কারফিউ ছিল, যে সেই কারফিউ কিন্তু শিথিল করা হয়েছে, যার ফলে জনগণ এবং জনসাধারণ কিন্তু স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। জি ফারিয়া, এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে শিল্প কারখানার সর্বশেষ খবর। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। 4 দিন পোশাক কারখানা বন্ধ থাকায় এই খাতে প্রায় 10,000 কোটি টাকা
ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কোচি। আর এপিসিসিআর সাবেক সভাপতি জসিমউদ্দিন বলেছেন ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে, কারণ ঠিক সময়ে পণ্য দিতে না পারলে ক্রেতারাও বিক্রেতাদের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারেন। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে কারফিউ জারির পটভূমিতে প্রায় সব শিল্প কারখানার উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে বেশি বেকায়দায় পড়েছে রপ্তানি খাত, যার মধ্যে অন্যতম তৈরি পোশাক শিল্প। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও যা ক্ষতি হওয়ার এরই মধ্যে হয়ে গেছে। টানা 4 দিন বন্ধ ছিল পোশাক কারখানা। পোশাক খাতে গড়ে প্রতি মাসে $450 কোটি মূল্যের পণ্য রপ্তানি হয়ে থাকে। এই হিসাবে প্রতিদিন রপ্তানির পরিমাণ $15 কোটি বা 1,600 কোটি টাকা। বিজিএমই সভাপতি এস এম মান্নান কোচি জানালেন, পোশাক খাতে 4 দিনের ক্ষতি প্রায় 10,000 কোটি টাকা। শুধুমাত্র যদি ফ্যাক্টরি না চালাই তাহলে 1,600 কোটি টাকা। 4 দিনে আমাদের 6,400 কোটি টাকা আমাদের ক্ষতি হয়েছে। তারপর শ্রমিক ভাই বোনদের মজুরি দিতে হবে। তারা 4 দিন তো যেহেতু কাজ হয়নি, তাতে করে আমাদের প্রায় 1,000 কোটি টাকা লোকসান হয়েছে। আমাদের যারা অ্যাসেসরিজ বিভিন্ন সুই সুতা বোতাম, তাদেরও বলতে গেলে প্রায় 2,500 কোটি টাকার মতো লোকসান হয়েছে। এমনইভাবে আমাদের সাথে সম্পৃক্ত পরিবহন থেকে শুরু করে আরও ব্যাংকিং খাত রয়েছে। ক্ষতির হিসেব কেবল এখানেই আটকে নেই। বিজিএমইর সভাপতির সাথে সুর মেলালেন এফবিসিসিআর সাবেক সভাপতি জসিমউদ্দিনও। বললেন, পরিস্থিতি স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ের কারণে ক্রেতার হাতে সঠিক সময়ে পণ্য পৌঁছানো কঠিন হবে। ফলে রপ্তানি আদেশ বাতিল কিংবা ক্ষতিপূরণ দাবিও করতে পারে ক্রেতারা। গার্মেন্টস বলেন, অন্যান্য যে সকল এক্সপোর্ট ইন্ডাস্ট্রি, এগুলি ক্রেতাদের অর্ডার আছে এবং ক্রেতাদের অন টাইম শিপমেন্ট করতে হবে। এবং অন টাইম শিপমেন্ট না করতে পারলে যেটা হয়, তারা যদি অন টাইম তাদের গুডস না পায়, তারা কিন্তু ওগুলি আবার সেল করতে পারে না। তাইলে যেটা হয়, অন টাইম শিপমেন্ট না করতে পারলে যদি তারা সেল না করতে পারে, সেল লস পর্যন্ত ক্লেম করে তারা। নির্ধারিত সময়ে আমি যদি আমার মাল রপ্তানি করতে না পারি এবং আমি যদি আমার শিল্প না চলে, তাহলে আমি যদি সেলাই করতে না পারি, তাহলে যদি আমার বায়ার মালটা তো আমার বাতিলও করতে পারে, অর্ডার ডিসকাউন্টও করে দিতে পারে, এটা তাদের সেই ক্ষমতা রয়েছে। তাই আজকে বিশাল একটা অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে আমরা সামনে পড়তে যাচ্ছি। এই ধাক্কা সামলে ওঠা পোশাক খাতের জন্য চ্যালেঞ্জিং মনে করে রপ্তানিকারকরা বলেন, সরকারকে এক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করতে হবে। খান আলামিন, RTV, ঢাকা। গাজীপুর বিআরটি প্রকল্প সড়ক ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কমপক্ষে 30 কোটি টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এ তথ্য জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মইনুল ইসলাম। এই সময় তিনি বলেন, দুর্বৃত্তরা স্টেশনের এসকালেটর, প্রকল্পের ডাম্প ট্রাক, গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি বিআরটি অফিস ও সড়ক ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। গাজীপুর প্রতিনিধি আজহারুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। গত 20 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় গাজীপুরের বিআরটি প্রকল্প ও সড়ক ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয় স্টেশনের এসকেলেটর, বিআরটি প্রকল্পের ডাম্প ট্রাক সহ বেশ কিছু গাড়ি। ভাঙচুর চালিয়ে বিআরটি অফিস ও সড়ক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। এতে প্রায় 30 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। আমরা জেনারেলি যতটুকু রাফ অ্যাসেস করেছি, প্রায় 8টা স্টেশনে মোট 16টি এসকেলেটর বিভিন্নভাবে পুড়িয়ে দিয়েছে। এছাড়াও বিভিন্ন স্টেশনের ধরেন শাটার যেগুলি লাগানো ছিল স্টিলের, সেগুলো কিছু ভেঙে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে এবং বেশ কিছু জায়গায় পেভমেন্টের টপ সারফেসে আগুন দেওয়ার ফলে ওইটাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা নট ইন দ্য স্কেল অফ 30 কোটির নিচে না, ইট মাইট বি হায়ার। সেপ্টেম্বরের মধ্যে আমাদের স্টেশনগুলো রেডি করার কথা ছিল। আমরা আশা করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে আমাদের বাস আসবে, তখন আমরা অপারেশনে চলে যাব। তো এখন যেহেতু আমাদের এসকেলেটর এবং স্টেশনগুলোর কাঠামোতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং এগুলো রিপ্লেস করে হোক, মেরামত করে হোক, যত দ্রুত সম্ভব আমরা স্টেশনগুলো রেডি করার চেষ্টা করব। এই হামলায় জড়িতদের ধরতে মাঠে আছে স্থানীয় প্রশাসন। প্রতিটা ইনসিডেন্টের জন্যই মামলা হচ্ছে এবং কিছু মামলা হয়েছে, আরও কিছু মামলা প্রক্রিয়াধীন। আসামি এখানে অজ্ঞাতনামাও আছে, আবার
জ্ঞাত আসামিও আছে। দ্রুত ক্ষতিগ্রস্ত সব স্থাপনা ও ভবন মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। নুসরাত জাহান সিনথি, RTV। বিটিভিতে নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছেন নাশকতাকারীরা। রাষ্ট্র এই প্রচারের মাধ্যমে নিরাপত্তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। সকালে বিটিভি পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, দ্রুত দুর্বৃত্তদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। বিটিভির মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, বিটিভিকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, একেবারে নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে। এটিকে রিকভারি নয়, এটিকে পুনর্গঠন করতে হবে। সহসায় আমরা সেই পুনর্গঠন করতে পারবো এরকমটি আমাদের মনে হচ্ছে না। আমরা চেষ্টা করছি যে সম্প্রচার চালিয়ে যেতে এবং আমাদের সম্প্রচার চলমান আছে। ভবিষ্যতে যাতে এই ধরনের প্রতিষ্ঠানকে আরও বেশি শক্তিশালী সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, আমি সেই বিষয়টিকে স্মরণ করিয়ে দিতে চাই। এবং একই সাথে যারা এই ধরনের উন্মত্ত সন্ত্রাস করেছে, যারা রাষ্ট্রীয় সম্পদকে ক্ষতি করার চেষ্টা করেছে, যারা আমাদের সম্মানের সুনামের বিষয়টি, আমাদের গর্ব করার বিষয়টিকে আক্রমণ করেছে, তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। দুর্বৃত্তদের হামলার পর নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া 2 নারী জঙ্গি খাদিজা আক্তার মেঘনা ও ইশরাত জাহান মৌকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CCTC। তারা দুজনেই 90 GMBর সদস্য। এদিকে রাজধানী জুড়ে সহিংসতার ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত 61টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় 1348 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে 1172 জনকে, আর র্যাব গ্রেপ্তার করেছে 176 জনকে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আরও 43টি মামলায় 519 জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। তবে সারা দেশে এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে বা কতটি মামলা হয়েছে সে ব্যাপারে পুলিশ সদর দপ্তর নিশ্চিত করে কিছু বলতে পারেনি। ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা মামলায় নাম ও অজ্ঞাত হিসেবে 90,000 মানুষকে আসামি করা হয়েছে। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময়ে মঙ্গলবার এক প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। বাংলাদেশের চলমান পরিস্থিতি নজরে রেখেছে বলেও জানান তিনি। পেন্টাগন কোনো সহিংসতা দেখতে চায় না বলেও মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এই মুখপাত্র। নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় 18 জন নিহত হয়েছে। সূর্য এয়ারলাইন্সের ওই বিমানটিতে মোট 19 জন আরোহী ছিলেন। আজ রাজধানী কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখারার উদ্দেশ্যে উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয় বিমানটি। এই সময় বিমানটিতে আগুন ধরে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে খাদে ছিটকে পড়ে। তবে কিভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। নিয়ন্ত্রণে এসেছে আগুন। উদ্ধার কাজ পরিচালনা করছে নেপালের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, নেপালে বিমান বিধ্বস্তের সবশেষ খবর RTV হয়ে কভার করছেন উইওন টিভির স্থানীয় প্রতিনিধি সালোনি মুরারাকা। সর্বশেষ জানাচ্ছেন তিনি। A domestic airline carrying 19 people on board burst into flames immediately after taking off from the Kathmandu International Airport. These 19 people were the assistant and the technical team of the domestic airline Saurya Airlines. The Nepal Army has confirmed that out of 19, 17 are confirmed dead, while one is alive and has been taken to the nearest hospital. For one, the search and rescue operation will continue. On ground, it's very chaos here. All the Nepal Army, Nepal Police, armed police force are on ground carrying out the search and rescue operations. There are multiple ambulances carrying at the airport. If you want to take a look around here, this is the Kathmandu International Airport, and Nepal armed police forces have just deployed more additional security forces here. This is a domestic wing of the Kathmandu Airport, and just take a look where the ambulances are being
ambulances are carrying the bodies to the nearest hospital to carry out the postmortem. Stay tuned and we'll keep you updated with the latest on the ground situation in Kathmandu. নেপাল থেকে জানাচ্ছিলেন স্থানীয় সাংবাদিক সালোনি মুরারকা। দর্শক যেমনটি বলছিলেন, নেপালের নিরাপত্তা বিভাগ ইতোমধ্যে 18 জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রার্থী হওয়ার পথে আরও এগিয়ে গেলেন কামালা হ্যারিস। স্থানীয় সময় সোমবার ডেমোক্রেটিক দলের প্রতিনিধিদের অধিকাংশই কামালা হ্যারিসের পক্ষে দাঁড়িয়েছেন, যাদের ভোটে দলের প্রার্থী নির্বাচিত হবেন কামালা। রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণাও শুরু করেছেন তিনি। সাধারণত বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাথমিক বাছাইয়ে নিজ দলের প্রেসিডেন্ট প্রার্থীকে বেছে নেন প্রতিনিধিরা। গেল রোববার বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জো বাইডেন। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার ভয়াবহ দুটি পৃথক ভূমিধসের ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 229 জনে। তাদের মধ্যে বহু নারী রয়েছেন। জানা যায়, স্থানীয় সময়ে গেল সোমবার দেশটির গোফা জেলার প্রত্যন্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। এরপর সেখানে সাহায্যের জন্য জড়ো হওয়া ব্যক্তিরা মঙ্গলবার দ্বিতীয় ভূমিধসের ঘটনায় চাপা পড়েন। কর্তৃপক্ষের বরাতে বলা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তল্লাশি ও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন থামছেই নেই। জল, স্থল ও আকাশপথে অনবরত হামলা ঝরছে শত শত প্রাণ। এই পর্যন্ত নিহত হয়েছে 39,000-এরও বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে 90,000। এমন বাস্তবতায় মঙ্গলবার চীনের কূটনীতিকদের মধ্যস্থতায় বেইজিং ঘোষণাপত্র স্বাক্ষর করেছে প্রতিদ্বন্দ্বী হামাস ও ফাতাহ সহ মোট 14টি ফিলিস্তিনি দল। নিজেদের মধ্যে সব বিভেদ দূর করে ঐক্য প্রতিষ্ঠাই এই ঘোষণার লক্ষ্য। এই ঘোষণা যুদ্ধ পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন জাতীয় ঐক্যমতের সরকার গঠনের ভিত্তি রচনা করেছে বলে জানায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনার জন্য মঙ্গলবার ওয়াশিংটন পৌঁছান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খেলার খবর, ক্রিকেট। সেমিফাইনাল নিশ্চিত করতে নারী টি-20 এশিয়া কাপের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। শ্রীলঙ্কার বিপক্ষে হার নিয়ে নারী এশিয়া কাপ আসর শুরু করে নিগার সুলতানা বাহিনী। এরপর বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে সেরা 4-এর স্বপ্ন বাঁচিয়ে রাখে টাইগ্রেসরা। গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের ছন্দ ধরে রাখতে পারলেই সেরা 4-এর টিকিট কাটবে বাংলাদেশ। ফুটবল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। থিম্পুর থেংলামিচাথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। এই ম্যাচ দিয়ে আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করতে চায় সাবিনা মাসুরারা। সবশেষ সাফ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশনে তাদের প্রস্তুতির একমাত্র ভরসা ভুটানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ। আজ ও 27 জুলাই ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে। এর আগে মুখোমুখি দুই দেখায় সমান একটি করে জয় পেয়েছে দল দুটি। আর্জেন্টিনার ম্যাচ দিয়ে আজ থেকে শুরু হচ্ছে অলিম্পিকের ফুটবল আসর। ট্রেবলজয়ী আলবিসেলেস্তেরা স্বর্ণ জয়ের লড়াইয়ে বি গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে। প্যারিসের স্টেড জিওফ্রয় গুইচার্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। জাতীয় দলের অভিজ্ঞ ও তরুণ কিছু ফুটবলার নিয়ে গঠিত আর্জেন্টাইন দল অলিম্পিক আসরটা নিজেদের করার ব্যাপারে আশাবাদী। আসরের প্রথম ম্যাচটা তাই জয় নিয়েই শুরু করতে চায় হ্যাভিয়ার মাচেরানোর বাহিনী। এই গ্রুপে মরক্কো ছাড়া ও ইরাক ও ইউক্রেনের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। দুপুরের সংবাদ এই পর্যন্তই।
সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।